ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। দুজনকে স্বাগত এবং দুজনকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুটা যেহেতু আজকে বাংলা নববর্ষের প্রথম দিন এবং আজকের এই আয়োজন নিয়ে নানা ধরনের আলোচনা, আজকে বর্ষবরণের যে শোভাযাত্রা হতো সেটিরও নামকরণের পরিবর্তন করা হয়েছে, সেখানকার যে মানুষের উপস্থিতি, সব কিছু মিলে একটু আলোচনা করব। শুরুটা একটু তারিক মঞ্জুর আপনাকে দিয়ে করতে চাই। যেই আশা নিয়ে আনন্দ শোভাযাত্রা আজকে করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে, সেখানে 28টি জনগোষ্ঠী নৃগোষ্ঠী অংশগ্রহণ করেছে, ব্যাপক আয়োজন ছিল। আপনার কাছে কেমন মনে হচ্ছে, আয়োজনটি কেমন হলো? আমরা আসলে যখন দেখি যে রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি পর্যায়ে থেকে কোনো সহযোগিতামূলক ব্যাপার থাকে কোনো আয়োজনে, সবসময় আমাদের দেখতে হবে কিছু অংশ নানা কারণে ক্ষুব্ধ হতে পারে বা মনক্ষুণ্ণ হতে পারে বা সবাইকে আমরা এক করতে নাও পারি। কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার, উৎসবের কিন্তু নানা ধরন আছে। এটা জাতীয় উৎসব আমরা বলতে পারবো না নববর্ষকে। আমরা যেটা বলে থাকি যে এটা হলো সব মানুষের সম্মিলন, ধর্ম, মত, জাতি, জাত সব কিছুর সম্মিলনের মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাই এই উৎসবকে আমরা মনে করি। কিন্তু এর আগেও খেয়াল করবেন, আমাদের এই যে আজকে সংবাদ শিরোনামেও দেখলেন যে বোমা হামলা হয়েছে। আমরা দেখব যে কিছু প্রতীকে বা মোটিফে আগুন দেওয়া হয়েছে। তার মানে কি? এবং চট্টগ্রামেও একটা ঘটনা ঘটেছে। তার মানে হলো জাতীয়ভাবে যতই আমরা সহযোগিতা করি না কেন, কোন একটা উৎসবের মধ্যে কিন্তু একটু বৈচিত্র্য মানে ব্যতিক্রম ব্যাপারটাও আমরা দেখতে পাবো। সবাইকে আমরা এক করতে পারবো না। আমরা যদি ঠিক গত বছরের ব্যাপারটা দেখি, আমরা পাঠ্যপুস্তকে মঙ্গল শোভাযাত্রা এবং বর্ষবরণের ব্যাপারটাকে আমরা চেয়েছিলাম যে শিক্ষার্থীরা তার স্কুলে পালন করবে এবং তার ব্যবহারিক কাজের অংশ হয়ে দাঁড়াবে। কিন্তু তখন কিন্তু আমরা পারিনি। তার মানে পারিনি কেন? একটা অংশ নানা কারণে সংক্ষুব্ধ হয়। তাহলে এই যে নামের বদল এবার ঘটেছে, আমি মনে করি না এটা বড় কোনো ব্যাপার। মানে যে নামটা আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু, সেটার পরবর্তী সময়ে মঙ্গল শোভাযাত্রা ঘটেছে এবং তার একটা আন্তর্জাতিক স্বীকৃতিও আমরা পেয়েছি। নামের কিন্তু এর কোনো জাত বিচার নাই, ধর্ম নাই। কিন্তু যে নামে ধরেন মঙ্গল শোভাযাত্রাটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, এখন মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা হয়ে গেল, তাহলে স্বীকৃতির ওই জায়গাটা একটা সমস্যা হবে না? নাম পরিবর্তন করতে হবে না? সেটা তো আমরা দেখব। স্বীকৃতির ব্যাপারটা একরকম, এবং স্বীকৃতির সাথে আমাদের জাতীয় যে বোধ, মানুষের যে সম্মিলন বোধ, তার কিন্তু সম্পর্ক আবার পার্থক্য থাকতে পারে। আমি বলছি নামটা আসলে বড় কোনো ব্যাপার ছিল না। আমাদের যদি মঙ্গল শোভাযাত্রা এই নামেও চলতো, সমস্যা ছিল না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এমন কিছু মোটিভ আমরা ব্যবহার করি এই শোভাযাত্রার মধ্যে, যেগুলো হয়তো কোন একটা পক্ষকে অসন্তুষ্ট করে। এর আগে আমরা দেখেছি, এবারও আমরা দেখেছি, যেটাই বলি না কেন, এবারও একটা অংশ অবশ্যই সংক্ষুব্ধ হওয়া স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এর আগে যে হয়নি তাও নয়। আমরা রাজাকার বলে বা কোনো একটা ট্যাগ লাগিয়ে যাদেরকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি, মানে রাজাকার কারা ছিল 71-এ, তাদের তো একেবারে খাকি একটা পোশাক ছিল। এবং আমরা যদি আমাদের একটা বড় একটা অংশ যেখানে টুপি দাড়িকে যদি আমরা ব্যবহার করে একটা মোটিভ মানে প্রকাশ করি, সেটাও তো অনেকের আপত্তির ব্যাপার হতে পারে। যে কারণে আমরা কিন্তু মঙ্গল শোভাযাত্রাকে বা এই আয়োজনকে, বর্ষবরণকে আমরা প্রতিটা স্কুলে বা মাদ্রাসায় সম্মিলিতভাবে আমরা কিন্তু করতে পারিনি। কিন্তু স্কুলগুলোতে ঠিকই মেনে নিয়েছে বা মানানো সম্ভব হয়েছে, মাদ্রাসাগুলো আপত্তি করেছে। তাহলে এখন কি দরকার? আমাদের আসলে সংস্কৃতি, চেতনা, চিন্তা এর একটা বৃহত্তর সম্মিলনের পথ আসলে তৈরি করা দরকার। এর মধ্যে যদি আমরা ভেদ তৈরি করতে থাকি, তাহলে আসলে পার্থক্যটা আরো বাড়তে থাকবে। সৌরভ হোসেনের কাছ থেকে একটু শুনতে চাই, কারণ হচ্ছে এই ভেদাভেদ ভুলে সবাইকে একত্র করা, সম্মিলন ঘটানো, যেটি তারিক মঞ্জুর বললেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বলছে, সম্মিলন কি ঘটানো গেল? ধন্যবাদ তারিক মঞ্জুরকে, শুভেচ্ছা। সম্মিলন তো ঘটানো কখন, এই যে গেল যে প্রশ্ন আসে কখন, যখন ঘটানো যায় না, কোনো না কোনো ব্যত্যয়, বিচ্যুতি, অসঙ্গতি তো আছে আমাদের। আমরা জাতীয় উৎসব বলি, জাতীয় উৎসবে সবাইকে কি সম্পৃক্ত করতে পারি, সবাইকে কি একত্র করতে পারি? এটি শুধু রাজনৈতিক বিভাজন না, আমাদের অর্থনৈতিক বিভাজনটা তো সবচেয়ে বড়। এই যে আমরা মধ্যবিত্ত বলি বা একটু অবস্থাপন্ন, এই মানুষগুলো কাছেই কিন্তু এই বাংলা নববর্ষ বা ইংরেজি নববর্ষ বা খ্রিস্টীয় নববর্ষ বলি, এগুলো অর্থবহ। এমনকি আমাদের অন্য অন্য জাতীয় দিবসও। কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে এটা কতটা অর্থবহ করে? যাদের প্রতিদিনের
জীবন যাপন করতে গ্লানি বইতে হয়, আগামী দিন কিভাবে চলবে সেটি তাদের জানা থাকে না। Right. সুতরাং আমরা যদি জাতীয় উৎসব করতে চাই তাহলে জাতির প্রতিটি নাগরিককে ওই স্তরে নিয়ে যেতে হবে, তার অর্থনৈতিক অবস্থা, তার চিন্তা চেতনা। এই হ্যাঁ, একটি বলবো যে একটা বড় এবার আয়োজন হয়েছে এবং একটা ভয় ছিল পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আদৌ শোভাযাত্রা হবে কিনা। আমি মনে করি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ পেতে পারে যে তারা একটা অবস্থান নিয়েছে। এবং শেষ মুহূর্তে নামটা কেন বদল হলো এটাও প্রশ্ন, কারণ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলার পরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলছিলেন যে এটা আমাদের সিদ্ধান্ত, এটা সরকার এ ব্যাপারে কোনো করবে না, এটা আমরা পালন করি। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা হলো, নামে খুব কিছু আসে যায় না। কিন্তু এর মধ্যে কি এই যে মঙ্গল ছিল, এটাও একটা এটাকে যখন রাজনীতিকরণ করা হয়েছে, তাই আনন্দের মধ্যেও একটা রাজনীতিকরণ হবে। আর যে এই যে ধরেন মঙ্গলটাকে অনেকে আবার ওই যে হিন্দুয়ানি শব্দ ব্যবহার করছে, অনেকে এই ধরনের সমালোচনা করে। অনেকে তো পুরো এই যে পহেলা বৈশাখের আয়োজন বা নববর্ষের আয়োজনকেই হিন্দুয়ানি বলে, কারণ এটা এই ধরনের আয়োজন নিশ্চয়ই সৌদি আরবে নেই বা অনেক মুসলমান দেশে নেই। হ্যাঁ, এখন আমরা তো যদি আমরা ধরে নেই যে এই আবহাওয়া, এই মৃত্তিকা, এই প্রকৃতি পরিবেশ হচ্ছে আমাদের ধারণ করে, সুতরাং প্রকৃতি পরিবেশকে যদি আমরা ধারণ করি এবং তাদের উপর নির্ভর করি তাহলে অনেক কিছু গ্রহণ করতে হয়। পৃথিবীর এতগুলো মুসলিম দেশ আছে, সবার সংস্কৃতি কি এক? তাহলে তো অন্য কোনো সংস্কৃতি থাকতো না। আপনি ইন্দোনেশিয়া দেখুন, মালয়েশিয়া বা ইরান, হ্যাঁ, তাদের সাথে তো অন্য অন্য মুসলিম দেশের সংস্কৃতি মেলে না। তা আমরা এই জল হাওয়া, এই মৃত্তিকা যদি আমরা মেনে নেই, এই পরিবেশ, তাহলে এখানে বিভিন্ন ধর্মের মানুষ এটা আছে। এটা যেমন শুধু মুসলমানদের অনুষ্ঠান নয়, বাঙালি মুসলমানের, আবার বাঙালি হিন্দুরও নয়, আবার বাঙালির বাইরে যারা আছে তাদেরও যুক্ত করা। হ্যাঁ, এটি 28টি নৃগোষ্ঠীর মানুষকে যুক্ত করা হয়েছে। এখন যুক্ত করাটা কি শুধু শোভাযাত্রায়? এটা কিন্তু পাকিস্তান আমলেও যখন বিদেশি অতিথিরা আসতেন, এই পাহাড়িদের দেখানো হতো যে এটা হচ্ছে পাকিস্তানি জাতীয় সংস্কৃতির অংশ এবং তাদেরকে, কারণ তারা বিশেষ করে তাদের নৃত্য এবং অন্যান্য শিল্পকলা তারা অনেক দক্ষ বাঙালিদের চেয়ে, সুতরাং সেটা মুগ্ধ করত বিদেশি অতিথিদেরও। এমনকি তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান যখন এখানে আসতেন, তাকেও কিন্তু এই পাহাড়িদের নাচ দেখানো হতো বা এক ধরনের এই সাংস্কৃতিক আয়োজন দেখানো হতো। এখন আমরা শুধু এটা কি দেখাবো, আমরা শুধু আড়ম্বর করব? আমরা যদি প্রাণের তাদের গ্রহণ করতে পারতাম তাহলে কিন্তু ওই বই থেকে ওই গ্রাফিতি মুছে দিতে হতো, আমরা মুছে যেত না। এমনকি তারা যখন পাঠ্যপুস্তক বোর্ডের সামনে মিছিল করলো, কীভাবে নির্দয়ভাবে তাদেরকে আক্রমণ করা হলো, পুলিশ আক্রমণ করলো এবং একটি গোষ্ঠী আক্রমণ করলো। তো সুতরাং আমরা এইভাবে এক করব, আবার দ্বিমত থাকবে, কেউ পালন নাও করতে পারে, কিন্তু এটি কখনোই বাধাটা না দেয়। যেমন চট্টগ্রামের ঘটনা কিন্তু খুবই, সেখানে কোনো আপত্তি যদি থাকে তারা আর একটা অনুষ্ঠান করতে পারত, কিন্তু একটা অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া। আর সুতরাং এটা তো আমি মনে করি যে এই যে জবরদস্তি, বিগত সরকারের বিরুদ্ধে আমরা যে অভিযোগ করেছি যে তারা চাপিয়ে দিতে চেয়েছে, ট্যাগ লাগাতে চেয়েছে এবং যারাই রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে তাদেরকে বাইরে রাখার চেষ্টা করেছে। আমরাও যদি এখনও আবার সেই ধারাই বহাল থাকে, এবং কিছু রুচিরও ব্যাপার আছে, ধরেন আমরা সেই সময়েও অনেক মোটিভ নিয়ে প্রশ্ন আসছে, এখনকার অনেক মোটিভ নিয়ে প্রশ্ন আসছে। আমরা একটা পহেলা বৈশাখটা সুন্দরের একটা প্রতিচ্ছবি আঁকতে চাই, অশুভর বিরুদ্ধে শুভর, অকল্যাণের বিরুদ্ধে কল্যাণের, অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের, নিরানন্দের বিরুদ্ধে আনন্দের। তা সেই আনন্দটা যদি সবাই ভাগাভাগি করে না নিতে পারি, তাহলে তো এটি শুধু আনুষ্ঠানিকতা থাকবে, একদিনের অনুষ্ঠান। কিন্তু তারপর ধরেন তারপর আমি তারেক মঞ্জুর একটা জায়গায় তো মানে ঠিক যে
আগের সরকারের আমলেও সামনে পেছনে পুলিশ, আর্মি, র্যাব, তারপরে সোয়াত এগুলো দিয়ে মিছিলটাকে নেওয়া হতো। এবার সামনে থেকে পাশে গেছে। তার মানে আমরা যদি সবাইকে সম্পৃক্ত করতে পারি তাহলে এই সিকিউরিটির ভিতরে এই আনন্দ শোভাযাত্রা, এই উৎসবের তাহলে মানে রইল না। আমরা একটা ভয় নিয়ে উৎসবে মিলিত হলাম, তাহলে উৎসবের আনন্দ তো ভোগ করতে পারলাম না। আচ্ছা, যেটা সৌরভ ভাই যেটি বললেন, আসলে আমাদের উৎসব আসলে নগর কেন্দ্রিক হয়ে গেছে। আমরা চিন্তা করছি যখন বাংলা নববর্ষ উদযাপনের সাথে একেবারে ঢাকা কেন্দ্রিক মূলত আমরা চিন্তা করি, এবং ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ বা বিভিন্ন জেলা পর্যায়ে যে আয়োজনগুলো হয় সেগুলোও দেখবো এক অর্থে কিন্তু নাগরিক আয়োজন। ফলে এর সাথে কিন্তু বড় অংশ বাইরে রয়ে যাচ্ছে। আসলে যাদের দিন আনতে দিন ফুরিয়ে যায় ওর কাছে এই উৎসবের কোনো তাৎপর্য নেই। আমরা আসলে উপর থেকেই যে লড়াইটা চালিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় যেটা সংকট, যেটা আমরা যে তর্ক নিয়ে নেমেছি, নাম নিয়ে, মোটিভ নিয়ে, এর মধ্যেও সমস্যা আছে, যেটি হলো যে আমরা উৎসবকে, সংস্কৃতিকে, ঐতিহ্যকে সবকিছু আসলে একসাথে চিন্তা করছি। আসলে সংস্কৃতি কি? সংস্কৃতি একদিনের কোনো ব্যাপার নয়, একদিনের উদযাপনেরও ব্যাপার নয়। এর সাথে তো আরো অনেকগুলো উপাদান জড়িয়ে আছে, আমাদের পোশাক, আমাদের খাদ্য, আমাদের মানে চেতনাগত ব্যাপার, সবই যে মূর্ত ব্যাপার তা নয়, বিমূর্ত অনেক কিছু সংস্কৃতির সাথে যুক্ত আছে। আর যখন আমরা ঐতিহ্যের কথা বলি তার সাথে কিন্তু তার মুখটা থাকে পিছন দিকে। মানে ঐতিহ্য হলো সে পিছন দিকে তাকিয়ে থাকে, সে হলো মানে ভূতাপেক্ষ, পিছনকে তাকিয়ে সে চিন্তা করে, এবং ঐতিহ্যের ব্যাপারের মধ্যেই এক ধরনের ভীতি কাজ করে, এই বুঝি হারিয়ে গেল। এবং হারিয়ে যাওয়া অনেক উপাদানও কিন্তু আমাদের ঐতিহ্যের অংশই রয়ে যায়। আবার যে অংশগুলো হারায় না, পুরাতন জিনিস আজও ব্যবহার করছি আমরা, সেগুলো কিন্তু আবার চিরায়ত হয়ে ওঠে। তা এখন এর সাথে মেলালে হবে না। আমাদের উৎসবের সাথে আমরা কেন মনে করছি যে আমাদের সংস্কৃতি গেল, সেইভাবে কিন্তু আগে উপস্থাপন করা হয়েছে, এখনো যেন আমরা মনে করছি। আর এই সংস্কৃতির সাথে তো আরো অনেক কিছু জড়িয়ে আছে। আমরা ধর্মকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলছি সংস্কৃতির সাথে, ব্যাপারটা তা নয়। আমাদের এখানকার যে ধর্ম, এর মধ্যে কিন্তু নানা রকম সম্মিলন ঘটেছে। এই যে আলো, হাওয়া, মাটি, এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে, আমাদের ইতিহাস যা বলে তার পূর্ববর্তী কাল থেকে শুরু করে, এই যে মুসলমান শাসন আমরা পার করলাম, মাঝখানে সেন শাসন আমল, এবং বিভিন্ন সংস্কৃতির কিন্তু সম্মিলন ঘটেছে। আরব দেশের যাপন বা আয়োজন, তার সাথে আমাদের এখানে অনুষ্ঠান, সেগুলো মেলানো যাবে না। সব কিছু একরকম হবে না। বিশেষ করে উৎসব মানে তো শুধু মানে জাতীয় উৎসব নয়, শুধুমাত্র সামাজিক উৎসব নয়, শুধু ধর্মীয় উৎসব নয়, পারিবারিক ব্যাপারগুলোও তো এর সাথে জড়িয়ে আছে। তো এই উৎসবও কিন্তু আলাদা ব্যাপার। তো এখন আমাদের সব কিছু তৈরি হয় আমাদের জল হাওয়ার মধ্য দিয়ে, কিন্তু আমরা বলছি সবকিছু আসলে লোক দেখানো। মানে আমাদের আয়োজনটা হয়ে গেছে একেবারে শো অফ, ঠিক তাই, শো অফ। এই কারণে, সে কারণে আমি জানতে চেয়েছিলাম সোহরাব হাসান, আপনার কাছ থেকেও জানতে চাই, একটা বিরতিতে যাবার আগে প্রশ্নটা আবারও রেখে যাই, কারণ আমি বললাম না যে এই সিকিউরিটির আষ্টেপৃষ্ঠে থেকে আমি কি উৎসব পালন করলাম, এই শো অফটা করেও বা কি লাভ হলো, সে জায়গাটা একটু আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। সংবাদ সম্প্রসারণ নিচ্ছি একটা বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। দুজনকে আবারও স্বাগত। সৌরভ হাসান, যে প্রশ্নটি করে গিয়েছিলাম যে এই সিকিউরিটি টাইটের মধ্যে এই উৎসব পালনের মানে কি? না, এর তো একটা পটভূমি আছে। আপনার খবরেই তো আসলো যে রমনা বটমূলে যে হামলা হয়েছিল 11 বছর আগে, এখনো বিচার, এবং 9 জন জীবন দিয়েছেন, তার বিচার হয়নি। তাহলে এই হামলাটা তো এদেশেরই কেউ না কেউ, এদেশের মানুষই করেছে। অর্থাৎ যারা এই পহেলা বৈশাখ উদযাপনকে পছন্দ করে না, শুধু তারা ধর্মবিরোধী মনে করে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন এবারও নানা রকম প্রচার ছিল, এবং এখনও দেখলাম পালন করার পরেও যে এটাই কতটা ধর্মসম্মত, কতটা সম্মত নয়, এসব বিতর্ক। তো সুতরাং যে কেউ করতে পারে, যে কেউ এই মতে বিশ্বাস করতে পারে, তার ভালো। কিন্তু অন্যকে জবরদস্তি করা, এটা করতে না দেওয়া, এটি হচ্ছে মানে সন্ত্রাসী কাজ যেটা, এবং সেটার জন্যে প্রাণহরণ, মানে এটা তো উদ্বেগের বিষয়। সে কারণেই একটা মহল, বরং এইখানে এবারে বোধহয় একটাই হয়েছে, যারা মৃদু বিরোধিতা করত বা এক ধরনের মধ্যমপন্থী বা এ ব্যাপারে আগ্রহ ছিল না, তারা এবার একটা পরিবর্তিত পরিস্থিতিতে দেখলাম যে নববর্ষ নিয়ে একটা তাদের উচ্ছ্বাস আছে, অংশগ্রহণ করেছে একটা বড় গ্রুপ। হ্যাঁ, তো সেটা ভালো। এরকম সবাই যদি
সব ধর্মের মানুষ, সব মতের মানুষ, ধর্মের বিরুদ্ধে, ধর্মের মধ্যে তো আবার নানা মত আছে, সবাই যদি এটা অংশগ্রহণ করে এরকম, এবং এটি এর মধ্যেই কিন্তু প্রকৃত অন্তর্ভুক্তিমূলক সমাজ হয়, সবাইকে নিয়ে চলা। তো এটি আমরা তো দেখতে চাইবো যে এক সময় এরকম পাহারা দিতে হয় না, শোভাযাত্রার আগে পরে অথবা পাশে, কোথাও না, মানে সবাই এটা পালন করবে। আর তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সমাবেশে এটা যে বিরোধিতা করে তা নয়। যেমন ঈদের জামাতে যে বোমা হামলা হয়েছে, ওই যারা বোমা হামলা করেছে তারা তো জামাতে অবিশ্বাসী নয়, তারা তো ঈদে অবিশ্বাসী নয়, তারা যে কোনো তাদের রাজনৈতিক কারণে বা রাজনৈতিক উদ্দেশ্য পূরণে এটি করে দেখাতে চেয়েছে। এক হচ্ছে নিজেদের শক্তি, এবং এই সমাজে যা, সেটা সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ থাকতে পারে, কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, সুতরাং সেটার বহিঃপ্রকাশ ঘটেছে। এখন যে কোনো ধরনের ক্ষোভ বহিঃপ্রকাশ যদি অস্ত্র আইন হাতে তুলে নেওয়া হয় সেটা তো বিপজ্জনক। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এমন একটা পরিবেশ আসুক যে যেখানে কেউ কারো উপরই হস্তক্ষেপ করবে না কোনো বিষয়। সেটি যেমন আপনি বললেন যে এই শোভাযাত্রায় আগে পিছনে পাহারা, বাংলাদেশের যে ধর্মীয় সংখ্যালঘু তাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানগুলো, সেখানে কিন্তু কড়া পাহারা দিতে হয়, মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে। এবং তারপরও 2022 সালে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। তো সুতরাং আমরা তো এরকম সমাজ চাই যেখানে ধর্মীয় উৎসবে বা জাতীয় উৎসবে পাহারা দিতে হবে না। এরকম একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি সেটা তো খুবই ভালো। দিয়ে তারিক মঞ্জুর, সেই জায়গাটা ওই যে ছায়ানটের অনুষ্ঠান, ছায়ানটের বোমা হামলা সব কিছু মিলে এখন ছায়ানটে ঢুকতে গেলে কী অবস্থা হয় জানেন? এখন শুধু না, বহু বছর ধরে হচ্ছে যে এখানে মোটামুটি র্যাব থেকে শুরু করে সবগুলোর একটা আলাদা স্টেশন বসাতে হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো সেই এত নিরাপত্তা ঘেরাটোপে আমি তো গিয়ে গান শুনতে বা উৎসবে যোগ দিতে আমার অন্তত খুব একটা মানে ফ্রি ফিল করবো না। সেই সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো কবে? না, তারপরেও তো বড় অংশ সেখানে যায় এবং এই আনন্দের সাথে অংশ হয়। আমি বলছি ভীতি, মানে যে ধরনের ভীতি রক্ত প্রকাশ ঘটে, মানে রক্তের স্ফুরণ, আমরা হত্যাকাণ্ড, তার মধ্য দিয়েও কিন্তু মানুষ উদযাপন করতে চায়, মানে তার কোনো সীমা মোকাবেলা করে, মোকাবেলা করে এই আনন্দের মধ্য দিয়ে। মানে উৎসবকে আমরা দেখবো আসলে সম্মিলন, একত্র হওয়া, আর কি। যেহেতু সে একা থাকে না, আরও অনেকে থাকে, ফলে আসলে কোনো ভয়ই তার মধ্যে কাজ করে না। তবে যেটা আমরা বলছিলাম বা আমি বলছিলাম যে এটা আমাদের উৎসবটা কিন্তু একেবারে নাগরিক, এবং এর যে রূপান্তর আছে সেটাও যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। যদি দেখি যে 1947-এ যখন এই বাংলাদেশ পর্ব বা পূর্ব পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হলো, রাষ্ট্রের অংশ হলো, তখন আমরা দেখব যে পত্রিকায়, তখন পুরাতন পত্রিকা খুঁজলে দেখা যায় এক কলামের সংবাদ বাংলা নববর্ষ উদযাপন, কিন্তু তখন ঠিকই বিজ্ঞাপনগুলো কিন্তু বড় বড় বিজ্ঞাপন হয়েছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন করছে বড় বড়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা আরও প্রকাশ পায় যে পুঁজির যেভাবে বিকাশ ঘটেছে এবং সংকোচন ঘটে গেছে, যেটা হলো সামন্ত প্রথার বা জমিদারি প্রথার সংকোচন ঘটে গেছে বা বিলুপ্ত ঘটছে। এই বিলুপ্তির পাশে এই ব্যবসার সম্প্রসারণের সাথে সাথে আমরা দেখব যে ওই বিজ্ঞাপনগুলো বাড়ছে প্রতিষ্ঠানের, ব্যবসায়িক প্রতিষ্ঠানের। এবং 60-এর দশকে এসে যখন আন্দোলনের মধ্যে আমাদের জাতীয় বোধটা যুক্ত হয়ে গেল, তখন দেখব যে পত্রিকার শিরোনামগুলোও বড় বড় হচ্ছে এই নববর্ষের দিনে। ফলে মানে মানুষ, বৃহত্তর মানুষ কোনটা গ্রহণ করবে এটা কিন্তু কোনো র্যাব, পুলিশ, বোমা এগুলো দিয়ে আমরা বিবেচনা করতে পারবো না। এবং রাষ্ট্র তো নানা কারণে, নানা উৎসবে তাকে নিয়ন্ত্রণ করতেই হবে রাষ্ট্র যে কোনো সংকটে, কারণ জবাব শেষ পর্যন্ত আমরা দায়ী দিব কাকে? দায়ী করব প্রশাসনকে, রাষ্ট্রকে। ফলে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে, তাকে এটা করতেই হবে, এবং অবস্থা বুঝে নিরাপত্তার বলয়ও বাড়াতে হতে পারে। কিন্তু আমরা দেখব যে মানুষের আনন্দের সম্মিলনের অংশটুকু আসলে সেটা আরেকটা অংশকে কোনো কারণে আঘাত করছে কিনা, এটাও আমার বিবেচনা করা দরকার। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রমনা বটমূলে 11 বছরও বিচার হলো না, বিচার না হওয়ার কারণে, বিচারহীনতার কারণে এরকমটি হয় যে হ্যাঁ, একটা দোষ যদি কেউ থাকে, কেউ যদি দৃষ্টান্তমূলক বিচার হয়, এই দোষটা আমি যদি করতে চাই আমি আগে ভাববো
যে করতে যাব না। তো বিচারই হচ্ছে না যখন, তখন তো আমি সুযোগ পাবো, আচ্ছা একটা কিছু করে নেই, বিচার তো কবে হবে দেখা যাবে। এরকম বিচারহীনতাটা এটা মানে ভয় কাজ করে কিনা? না, এর সঙ্গে আরেকটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে। এক শুধু রমনার বটমূলের ঘটনা কেন, সেটা যদি ধর্ম সংশ্লিষ্ট আমরা চিন্তা করি যে তারা এটাকে ধর্ম বিরোধী মনে করে এই হামলা চালিয়েছে, যদি আপাতভাবে এটা আমরা মেনেও নেই, তবে তো ঠিক বিপরীত অনেক প্রেক্ষাপট আছে যে আমাদের মন্দিরে বা বিভিন্ন আমাদের ধর্মীয় যে আলয়গুলো আছে সেখানেও তো হামলা হয়েছে। সবই কি ঘটে নাকি ঘটানোও হয়? তা বিচার তার অনেক কিছুরই হয়নি, সেটা বের করতে পারি না তো আমরা, বের করতে পারিনি। সেটা বা করি না, রাষ্ট্রের এরকম যে হতে পারে। সক্ষমতা থাকে বা ছিল বা আছে সেগুলো সে ব্যবহার করে না, অথবা অনেক কিছু প্রকাশ করেও মানে জেনেও নিজে থেকে জেনেও সে প্রকাশ করতে চায় না। সবকিছু ঘটে না, অনেক কিছু ঘটানো হয় রাজনৈতিকভাবে তার নিজেকে সুসংগঠিত করার জন্য। উৎসবের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সবই কিন্তু আমরা মেলাতে পারবো না যে এখানে বিরুদ্ধ পক্ষ এই কাজটা করছে। আমরা খোলা চোখে দেখছি সেটা, কিন্তু এর আড়ালেও তো অনেক কিছু ঘটে, যে কারণে আমরা দেখব যে মন্দিরে হামলা কি আসলে দাড়ি টুপিওয়ালা লোকই সবসময় হামলা করেছে? মানে আমাকে ব্যাপারটা চিন্তা করতে হবে যে কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য কি। এবং রাষ্ট্রও কিন্তু মানে সরকারের একটা অংশও কিন্তু সবসময় বিভাজনকে পছন্দ করে। সে চায় একটা বৃহত্তর অংশকে তার পক্ষে রাখতে, কারণ জানে যে সমস্ত অংশকে পাবে না, মানে তার সমর্থনে পাবে না। ভোটের রাজনীতি যেখানে প্রধান, তাকে কিছু চিন্তা বা তত্ত্ব তাকে আরোপ করতে হয় এবং এর মধ্য দিয়ে আসলে একটা বড় অংশকে নিজের পক্ষে টানতে হয়, যে কারণে আমি বলছি অনেক ঘটনা তাকে ঘটাতেও হয়। এটাই হলো মূল ব্যাপার। সেই জায়গাটা সোহরাব হাসান, আমি তো বিচারহীনতার কথা বলছি, এবারও তো ঘোষণা ছিল রমনা বটমূলে 100 গরু কেটে খাওয়ানো হবে পয়লা বৈশাখের দিন, এরকম ঘোষণা তো দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কোথাও এই জিয়াফত বাধা দিয়েছে ঘোষণা ছিল। আর রমনা বটমূলে একেবারে বিচার হয়নি কিন্তু সেটা বলা যাবে না, কারণ এই হত্যাকাণ্ডের যারা আসামি ছিল তাদের কারো কারো অন্য মামলায় তাদের বিচার হয়েছে এবং দণ্ড কার্যকর হয়েছে। সেক্ষেত্রে একটা বলা যায় যে আংশিক বিচার হয়েছে। বরং উদীচীর সম্মেলনে সেটাই আমরা কাউকে পাইনি। এরকম অনেক গির্জায় হামলার কথা আছে, মন্দিরে হামলার কথা বললেন অধ্যাপক মঞ্জুর। আমরা আসলে বিচারহীনতা যে শুধু এই জাতীয় উৎসবে অনুষ্ঠানে তা না, আমাদের সার্বিক বিচার ব্যবস্থার মধ্যে যে গলদ, আমরা তো দেখি যে সরকার বদলের সঙ্গে সঙ্গে বিচারের প্রকৃতি বদলে যায়। সেটা তো হওয়ার কথা না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত, তার রায় দেবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। সুতরাং এক ধরনের তো আমরা অস্বস্তিতে, এক ধরনের যে সমাজ আমরা চাই, যে ন্যায় বিচার চাই, এবং এই ন্যায় বিচার ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রের অন্যতম ভিত্তি, সেই ন্যায় বিচার আমরা পাইনি। ন্যায় বিচার না পেলে মানবিক মর্যাদা পাই না, আর সাম্য তো অনেক দূরে। জি, একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে ফিরে এসে আবার আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক থাকবেন সংবাদ সম্প্রসারণের সঙ্গে। একটা বিরতি নিয়েছি, বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সোহরাব হাসান এবং অধ্যাপক তারিক মঞ্জুর, দুজনকে আবারও স্বাগত। সোহরাব হাসান, একটু বৈশাখের আয়োজনের পরে একটু রাজনৈতিক আলোচনা করতেই হয়, কারণ আজকে মির্জা ফখরুল কয়েকদিন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তিনি এয়ারপোর্টে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে বলেছেন যে এই রোডম্যাপ নিয়ে, নির্বাচনী রোডম্যাপ, এবং এটি নিয়ে তো বিএনপি খুব সরব যে প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছেন না কেন। উনি বলছেন একবার ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন, মানে কি, কবে হবে? এটা নিয়ে তাদের খুব মানে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশা করছে। আপনি কি মনে করেন সমস্যার সমাধান হবে? না, সমস্যার সমাধান তো হতে হবে, না হলে এই সরকারের জনগণের কাছে অঙ্গীকার কি, বা যারা তাদেরকে, যদি আমরা বলি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে, প্রথমত হচ্ছে যে গণতন্ত্র উত্তরণ, এবং সেটা নির্বাচন ছাড়া সম্ভব না। আর হচ্ছে রাষ্ট্র কাঠামোয় এমন কিছু ব্যবস্থা নেওয়া, এমন কিছু সংস্কার করা যাতে স্বৈরতন্ত্রের প্রত্যাবর্তন না ঘটে। এখন এটি কিভাবে করা হবে, কে করবেন, এটি তো আমরা যদি মনে করি যে রাষ্ট্র চালাবেন রাজনীতিকরা, মানে জনপ্রতিনিধিরা, তাহলে কিন্তু তাদের উপর ছেড়ে দিতে হয়। আর যদি এরকম আমরা সাময়িক ব্যবস্থাকেই টেকসই করে নেই, টেকসই ধরে নেই, তাহলে তো অতীতে এরশাদ ক্ষমতায় এসেছে, তার আগে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন, তার আগে তারপরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখন এগুলো তো স্থায়ী সমাধান না।
জনপ্রতিনিধিরাই এই রাষ্ট্র পরিচালনা করবেন, এবং সেক্ষেত্রে সেই যারা জনপ্রতিনিধি হবেন তারা যাতে আইনের মধ্যে থাকে, জবাবদিহির মধ্যে থাকে, সেটি নিশ্চিত করতে হবে। আর যে বিষয়টা আসছে, আমরা এটি সরকারের অনেক ক্ষেত্রে সাফল্য আছে। একটা অরাজক অবস্থায় তারা দায়িত্ব নিয়েছিল এবং রোজায় অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা তাও অনেকটা সামলে নিয়েছেন, কিন্তু মূল যে রাজনৈতিক প্রশ্ন, সেই রাজনৈতিক প্রশ্ন কিন্তু তারা মীমাংসা করতে পারেনি। একটা হচ্ছে যে আমরা যেখানে এত কমিশন হয়েছে, এত আলোচনা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে কোথায় আটকে গিয়েছে। স্লো ঠিক না, মানে এটা হচ্ছে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস। মানে সরকার একভাবে চিন্তা করে, রাজনৈতিক দলগুলো অন্যভাবে চিন্তা করে। প্রথমত হচ্ছে যে সরকারকেই বলতে হবে যে আমরা কত তারিখে নির্বাচন দিতে চাই এবং তার আগে এই কাজগুলো শেষ করতে হবে। কারণ না হলে এই যে জুন না ডিসেম্বর না জুন, এই বিতর্কের শেষ হবে না। আরও একটি বেশ কৌতূহলী ঘটনা, সেটা হচ্ছে 2 দিন আগে প্রধান উপদেষ্টা যখন 2 কমিশন প্রধানের সাথে আলাপ করে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই তার প্রেস উইং থেকে একটি বিবৃতি আসলেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন লক্ষ্যমাত্রা ধরে সংস্কার কাজ দ্রুত শেষ করার। এটি 8টায় এই বিবৃতি দেওয়া হয়। এর 1.25 ঘন্টা পর 9টা 15 মিনিটে এই বিবৃতি সংশোধন করে বলা হয় যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর অথবা জুনে নির্বাচনকে লক্ষ্যমাত্রা ধরে সংস্কার কাজ শেষ করতে হবে। তার মানে সরকারের ভেতরেই কিন্তু এক ধরনের টানাপোড়েন আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যেসব সংশয়ের কথা বলছে, অনাস্থার কথা বলছে, সেটা তো এক ধরনের বিশ্বাসযোগ্যতা পায়। আমি মনে করি যে এটি নিয়ে, হ্যাঁ, সরকার যদি মনে করে যে জুনের মধ্যে হবে না, সেটাও বলে দিতে পারে। মানে এই ডিসেম্বর না জুন, অল্প সংস্কার না বেশি সংস্কার, এই দোলাচলে যাওয়াটা সমীচীন বলে মনে করি না। কারণ তাহলে সরকারের প্রতি সর্বশ্রেণীর মানুষের কিন্তু একটা আস্থা ছিল, কিন্তু এখন কতটা আছে সেটা নিয়ে, কারণ অনেক রাজনৈতিক দল আন্দোলনের কথা বলছে, অনাস্থার কথা বলছে, আবার কেউ সমর্থনও করছে। তো এই রাজনৈতিক বিভাজনের মধ্যে আমার মনে হয় সরকার যাওয়া উচিত না। কারণ এই সরকারটি হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্যে আসা এবং সম্পূর্ণ অরাজনৈতিক সরকার। সরকারের কোনো কার্যক্রমেই যাতে দলীয় মনোভাব প্রকাশ না পায় বা তাদের কোনো অভিলাষ প্রকাশ না পায়, সে ব্যাপারে তাদের সচেষ্ট থাকতে হবে। অধ্যাপক তারেক মঞ্জুর, সে জায়গাটায় যেহেতু এনসিপি আজকেও বলেছে যে সব যদি আগের মতোই হয় তাহলে তো আর মানে জুলাই বিপ্লবের দরকার ছিল না, সেই জন্য সংস্কারের প্রতি তারা বেশি জোর দিচ্ছে। সে কারণেই নানা ধরনের আসলে এই টানাপোড়েনটা তৈরি হয়। বিএনপি যেহেতু বহু বছর ধরে রাজনীতি করতে পারছে না, তারা ক্ষমতামুখী দল, তারা মনে করে যে এখন একটা ইলেকশন হলে ক্ষমতায় যেতে পারবে, সেই জন্য তারা খুব দ্রুত নির্বাচন চায়। এবং সংস্কার তো অবশ্যই চলমান প্রক্রিয়া, আজকে সংস্কার যা হবে সেটা তো আর মানে একদম ফিক্সড হয়ে যাবে না। আসলে ডিসেম্বরের মধ্যেই যে সবকিছু সংস্কার সম্ভব আপনি যেটা বললেন তাও নয়, পরবর্তী জুনের মধ্যেও সম্ভব তাও নয়। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির মধ্যে কিছু ভীতি কাজ করছে যে তাদের আসলে ক্ষমতা প্রায় নিকটে এসে সেটা হাতছাড়া হয় কিনা, যে কারণে আসলে তারা আসলে এই সময়টা চাচ্ছে। কিন্তু আমাদের দেখার দরকার যে রাষ্ট্রকে আসলে যত সংস্কারের মধ্য দিয়ে আমরা নেই না কেন, শেষ পর্যন্ত যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই যে বিপ্লবটা ঘটলো, আমাদের মাঝখানে কোনো তত্ত্বাবধায়ক বা এমন কোনো সরকারের কোনো পদ্ধতির কোনো সুযোগ ছিল না মনে হচ্ছিল, কিন্তু হলো তো। ফলে আমরা বলতে পারবো না কোনো সংস্কারই আসলে সমাধান দিতে পারে বা এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসলেই রাষ্ট্র এগিয়ে যাবে তাও নয়। কিন্তু একটু সময় দেয়া আসলে দরকার, এবং যে সংস্কারগুলো জরুরি, বিশেষ করে নির্বাচনের যে প্রক্রিয়া, এই ব্যাপারে আরও শক্তিশালী একটি নির্বাচন কমিশন কি করে তৈরি করা যায়, যেটা সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার অন্তত থাকে, সেটা কিন্তু খুবই জরুরি। আর সাধারণ মানুষ সবসময় মনে করে সে অন্তত মানে দুবেলা দুমুঠো খেয়ে থাকবে, এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ এই চিন্তা করে। কিন্তু আপনি কি মনে করেন নির্বাচন কমিশন সংস্কার হলো, নির্বাচন কমিশন তো একা নির্বাচন করতে পারবে না, তাকে প্রশাসনের সহযোগিতা নিতে হবে, পুলিশ বাহিনীর সহযোগিতা নিতে হবে, ক্ষেত্র বিশেষে আর্মির সহযোগিতা নিতে হবে। সেটি মানে যেমন ভারতে তো ওদের স্পেশাল একটা ফোর্স আছে আরপিএফ,
তাদেরকে দিয়ে তারা নির্বাচনটা বিশেষ করে কন্ডাক্ট করে, সেরকম ফোর্সও তো বাংলাদেশের পক্ষে তৈরি করা সম্ভব না। তো সবসময়ই তো সরকারের একটা হস্তক্ষেপ থাকবে তৈরি প্রশাসনের। করা সম্ভব না, কিন্তু আমরা যখনই দেখেছি যে আমাদের সেনা মাঠে নেমেছে, মানে নির্বাচনের কাজে তাদেরকে সংশ্লিষ্ট করা হয়েছে, তখন কিন্তু তাদেরকে যখন ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়েছে, তখন কিন্তু সেই জায়গাগুলোর ইলেকশন বা নির্বাচন ভালো হয়েছে। ফলে আমাদের বিকল্প নেই তা নয়, আমাদের চিন্তা করতে হবে আসলে আমরা চাই কিনা ভালো নির্বাচন, এবং আসলেই আমরা দেশটাকে নিয়ে চিন্তা করি কিনা। আমাদের সম্পদ কি করে বাইরে যেতে পারে? দুর্নীতির সম্পদ দেশের মধ্যে থাকলেও তো একটা ব্যাপার ছিল, মানে কি করে বাইরে যেতে পারে? গত 15 বছরে বাইরে গেছে, তার আগেও আমরা শুনি বাইরে গেছে, তাহলে এখনো তো যাচ্ছে শোনা যায়। মানে সেটা যাই হোক, এখনো যদি যায় এবং এই ব্যাপারগুলো আসে, তাহলে আমরা কি চিন্তা করতে পারি? তাহলে তো আমাদের দেশকে নিয়ে আর চিন্তা করার কিছুই থাকে না। কিন্তু এর মধ্য দিয়েও আমাদের একটা সুন্দর একটা চিন্তার মধ্য দিয়ে আসলে এগিয়ে নিতে হবে। আমাদের যার যার মানে জায়গা থেকে দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ, সহনশীলতা এবং একটা সততা, এর সব কিছুর মধ্য দিয়ে, এই বৈচিত্র্যের মধ্য দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক যদি আমরা দেশ গড়তে না পারি, তাহলে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ নিজেই হুমকির সম্মুখীন হবে, নিজেদের দ্বারা তো বটেই, এমনকি বাইরের শক্তিগুলো দ্বারাও। সেই জায়গাটা সোহরাব হাসান, অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন, সংস্কার না, সামনে থাকবে কিনা? অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আগে অন্তর্ভুক্তিমূলক সমাজটা দরকার। সেই সমাজটা কিন্তু আমরা করতে পারিনি স্বাধীনতার পর থেকেই। স্বাধীনতার পর তো একটি দল যারা নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে, তারা ক্ষমতায় এসেছে, তারা অন্য কাউকে ভাগ দিতে চায়নি। আবার অন্যেরাও স্বাধীনতায় স্বীকার করতে চায়নি। বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা, বামপন্থী নেতা যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন যে আমরা তোমার সাহায্য চাই এই কি বলে স্বৈরাচারী সরকারকে উৎখাতের জন্য, তাহলে কিভাবে অন্তর্ভুক্তিমূলক সরকার হবে? আবার যারা ক্ষমতায় আছে তারাও যদি মনে করে যে আমরা যা বুঝি আমরাই দেশপ্রেমিক, অন্যরা কেউ দেশপ্রেমিক। সোহরাব হাসান, অধ্যাপক তারেক মঞ্জুর, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। ডিবিসির সঙ্গে থাকবেন।